একটি উদ্ভিদ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ঠিকই ধরেছেন আপনারা, সেই গাছটির নাম হলো পাট। পাট এবং পাটজাত পণ্য বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভালোবেসে আমরা এই গাছটির নাম দিয়েছিলাম সোনালী আঁশ। এক সময় এটি বলা হতো যে কৃষকের গলার ফাঁস হয়ে উঠেছে, এবং আবার দিন ঘুরে দাঁড়াচ্ছে। এখন পাটের নানামুখী ব্যবহার, পাটের বিশ্বব্যাপী নানা রকম চাহিদা ইত্যাদি ইত্যাদি মিলে এক অফুরন্ত সম্ভাবনা আমাদের চোখের সামনে উন্মোচন করে দিচ্ছে এই পাট। কিন্তু এই যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে এসে এই সোনালী আঁশের নতুন স্বপ্ন কতটুকু আমরা ধরতে পারছি, সোনালী আঁশ কতটুকু টিকিয়ে রাখা যাচ্ছে, এই সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব বীজ সংলাপে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার সাদি। আমার আমন্ত্রিত অতিথি দুজন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি জনাব শহীদুল ইসলাম হেলাল, এবং আমার সঙ্গে রয়েছেন বহুমুখী পাটপণ্য উৎপাদন ও রপ্তানিকারক সমিতির সভাপতি জনাব রাশেদুল করিম মুন্না। আপনারা জানেন যে পাটের এই যে নতুন সম্ভাবনা সোনালী আঁশের, এই সম্ভাবনাটিকে সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করতে চাইছে, এবং তারা ঠিক কিভাবে সহযোগিতা করে এবং মাঠ পর্যায়ে এর কী প্রভাব পড়ে সেসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা এখন সরাসরি আপনাদেরকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছি। জয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পেছনে পাটজাত কিছু পণ্য রয়েছে। আপনি আমাকে একটু বিস্তারিত বলবেন যে পাট এবং পাটের আঁশ ঘিরে আসলে কি ধরনের ব্যবসা বাণিজ্য এই কেন্দ্রটিতে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে পাট দিয়ে কি কি পণ্য তৈরি করা হয় চট্টগ্রামে। এরকম উদ্যোক্তা আছে, প্রায় 100-র অধিক উদ্যোক্তা আছে। তাদের হাত ধরে কিন্তু আসলে পাটের পণ্যগুলো তৈরি করা হচ্ছে। এমনকি বাংলাদেশে বা চট্টগ্রামে উৎপাদিত যে পাট দিয়ে যে পণ্যগুলো, সে পণ্য কিন্তু আসলে বিদেশের বাজারে তারা এই জায়গা থেকে কিন্তু রপ্তানিও করছেন। সব মিলিয়ে বলা যায় যে মানুষের যেখানে এর আগে কিন্তু অনেকটা আগ্রহ বেশি থাকলেও এখন কিন্তু অনেকটা হারাতে বসছে। কিন্তু এই সময়টার মধ্যে পাট কর্পোরেশনের সহায়তায় কিন্তু আমরা দেখছি এই জায়গা থেকে কিন্তু আসলে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে তারা কিন্তু আসলে প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কি কি তৈরি করা হচ্ছে, কি কি পণ্য তৈরি করা হচ্ছে, পাট দিয়ে কি কি করা যায়। আমরা দেখছি যে জুতো দেখে নিয়ে যে ব্যাগ, আরও অনেক কিছু কিন্তু আসলে পণ্য কিন্তু তৈরি করা যায়। শপিং ব্যাগ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ব্যাগের কদর কিন্তু বিশ্ববাজারে অনেকটা বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন জেডিসির কিন্তু আসলে যে ইনচার্জ রয়েছেন, যাদের হাত ধরে কিন্তু আসলে পাটের পণ্যগুলো বিশ্ববাজারে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি কি কি পণ্য কিন্তু আসলে পাট দিয়ে করা সম্ভব বলে মনে করছেন, আর চট্টগ্রামে কতজন উদ্যোক্তা আছে, তাদের কি কি পণ্য তারা তৈরি করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চট্টগ্রামে প্রায় উদ্যোক্তা আছে 100-র উপরে। অ্যাক্টিভ উদ্যোক্তা আছে প্রায় 30 থেকে 35 জন। ওনারা পাট দিয়ে জুতো, স্যান্ডেল, আপনার বিভিন্ন ধরনের শোপিস, শপিং ব্যাগ, আপনার পাটের ব্লেজার, কোট, এগুলো ইত্যাদি ওনারা তৈরি করে। আমাদের জার্মিনেশন, তারপরে পাট চট্টলা নামে খুব ভালো ভালো উদ্যোক্তা আছে। তারা এই পাট প্রোডাক্টগুলো বিদেশে এক্সপোর্ট করে। আমরা জেডিপিসি 2002 সালে এটা সৃষ্টি হয়েছে। এই 2002 সালের পরের থেকে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের ট্রেনিং দিয়ে আসছি। ট্রেনিংয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন কোথায় কোন মেলায় অংশগ্রহণ করবে আমরা তাদেরকে সার্বিকভাবে হেল্প করে থাকছি। আর আমাদের খুব অচিরেই আগামী মাসে এখানে আমাদের কাঁচামাল ব্যাংক এবং প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন হবে, যেখানে উদ্যোক্তাদের প্রোডাক্টগুলো এখানে সজ্জিত থাকবে এবং এখান থেকে জনসাধারণ আমরা এখানে বিক্রি করতে পারবো। উদ্যোক্তাদের এখানে কাঁচামাল এখান থেকে নিতে পারবে। সেক্ষেত্রে উদ্যোক্তাদের ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা আছে। সরকার ভর্তুকি দিচ্ছে এই শিল্পটাকে রক্ষা করার জন্য। উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের উৎপাদন কেমন বলে মনে করেন? পাটের উৎপাদন আগের থেকে অনেক ভালো। আগের থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমাদের প্রোডাক্ট আছে প্রায় 275-এর বেশি। 275-এর বেশি আমাদের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের ব্যাগ আইটেমের যেগুলো প্রোডাক্ট, এগুলো এক্সপোর্ট হয় বেশি আর কি। তো আমাদের আসলে এই করোনাকালে বাংলাদেশে এবার মেলা যেহেতু অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে একটু পাটের একটু দুর্বল হয়ে গেছে। তারপরে আশা করছি সরকার চেষ্টা করতেছে, আমাদের নির্বাহী পরিচালক মহোদয় অনেক চেষ্টা করতেছে।
আমাদের চিটাগাঙে যেগুলো আমাদের প্রোডাক্ট হয় তার মধ্যে চিটাগাঙের আমাদের খুব কাছেই আছে নিকটে বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেলগুলো আমাদের এখানে চিটাগাঙে খুব আকর্ষণীয়। বিভিন্ন আপেল ব্যাগ আছে, শপিং ব্যাগ আছে, বিভিন্ন কলমদানি আছে, শোপিস আছে, আপনার পেন্সিল কভার আছে, ফাইল বক্স আছে, ঝুরি ব্যাগ আছে, এইরকম অনেক আমাদের কুড়ে ঘর আছে, পাটের তৈরি কুড়ে ঘর আছে। এই ধরনের পাটের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। বিশ্ববাজারে কেমন চাহিদা রয়েছে? বিশ্ববাজারে আমাদের ইউরোপের দেশগুলোতে এই পাট প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। বিশেষ করে প্রায় কিছুদিন আগে প্রায় 19 থেকে 20টা দেশে পলিথিন একদমই বর্জন করা হয়েছে। তো সেক্ষেত্রে পাট প্রোডাক্টের চাহিদা অনেক বেশি। করোনাকালে আমাদের একটু সমস্যা হওয়ার পরেও এখনও আমরা চাচ্ছি যে এটার প্রবৃদ্ধিটা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আমরা উদ্যোক্তাদের হেল্প করে যাচ্ছি। এখন আপনাদের দোয়া থাকলে আমরা অচিরেই সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। উদ্যোক্তাদের নয়ন বড়ুয়া জয়। কথা বলেছেন। স্বল্প সুদের ঋণের ব্যাপারে আমাদের জেডবিসি ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় ওনারা একটা প্রজেক্ট হাতে নিয়েছেন বিসিকের সংযোগে। তো সে ব্যাপারে আমরা কাজ করে চলে যাচ্ছি, সম্ভবত আগামী মাস থেকে এটা সফলতা পাবো আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি আচ্ছা অবশ্যই বুঝতে নয়ন বড়ুয়া পেরেছেন জয়, আমরা আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো যে চট্টগ্রামে সবচেয়ে বেশি পাটের যে পণ্যটি ব্যবহার করা হয় সেটি হলো চটের ব্যাগ। এই চটের ব্যাগ কি সবই বাংলাদেশে তৈরি হয়? আপনি যথার্থই বলছেন যে চটের ব্যাগের কথা, কিন্তু চট্টগ্রামের অনেক জায়গায় কিন্তু এই চটের ব্যাগ কিন্তু তৈরি আগে করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা পাট কর্পোরেশন তাদেরকে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পেশার প্রতি যেন মানুষের আগ্রহ বাড়ে। তার কারণে কিন্তু খাতুনগঞ্জ এমনকি চাকতায় আরও কয়েকটি জায়গায় আমরা দেখেছি এই পাটের চটের যে ব্যাগ, সে ব্যাগটি কিন্তু তারা তৈরি করছেন। কিন্তু আরও বেশি যদি তৈরি করা যেত তাহলে বিদেশের বাজারেও কিন্তু তারা এই রপ্তানি করতে পারত। আপনাকে অনেক ধন্যবাদ নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব রাশেদুল করিম মুন্না, এই পর্যন্ত যে পণ্যটি নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে সেটি হলো পাটের তৈরি পলিথিন, অর্থাৎ পলিথিন ব্যাগকে রিপ্লেস করে পাটের ব্যাগ দিয়ে সেটি পলিথিনের মতো পচনশীল কাজ করবে, এরকম একটি কথা আমরা শুনেছি, কিন্তু সেটি ব্যাপকভাবে ব্যবহারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। সেটি নিশ্চয়ই একটি বড় ধরনের বাণিজ্যের সূচনা করবে, তাই নয় কি? আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। বিশ্বব্যাপী আসলে এখন হচ্ছে পলিথিনের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে। আমরা কনজিউমার মার্কেটে দেখছি গত 5 থেকে 7 বছরের ট্রেন্ডটা হচ্ছে তারা ন্যাচারাল বেস প্রোডাক্টের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, এবং সেই সাথে পৃথিবীতে প্রায় 32টা দেশ প্লাস্টিক ব্যান করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন এই বছরের জানুয়ারি থেকে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করেছে, এবং পৃথিবীর অনেকগুলো দেশ অধিক হারে ট্যাক্স আরোপ করে পলিথিনের ব্যাপারে নিরুৎসাহিত করার চেষ্টা হচ্ছে। তো সেই জায়গাতে বাংলাদেশের উদ্যোক্তারা একসময় যেটা বাংলাদেশের শুরু পূর্বে 1949 থেকে 1966 পর্যন্ত প্রায় 77টা জুট মিল হয়েছিল, এবং তখনকার প্রেক্ষাপটে শুধুমাত্র ছালার বস্তা তৈরি করার জন্য মিলগুলি স্থাপিত হইল। সেই জায়গাতে দৈনন্দিন জীবনের যে প্রয়োজন এবং সেই সাথে পরিবেশ বান্ধব পণ্যের বিষয়টাকে মাথায় রেখে আমাদের স্থানীয় বাজারও কিন্তু সম্প্রসারিত হচ্ছে। আমরা গত 6 থেকে 7 বছর ধরে দেখছি যে প্রতি বছর প্রায় 20 থেকে 25% আমাদের লোকাল মার্কেটে গ্রোথ বাড়ছে। সেই সাথে এক্সপোর্টেও, যেখানে আমাদের শুধুমাত্র কাঁচা পাট বা ইয়ার্ন বা ট্রেডিশনাল জুটগুলো রপ্তানি হতো, এটার পাশাপাশি গত 6-7 বছর ধরে কিন্তু ব্যাপকভাবে একটা বড় উদ্যোক্তা শ্রেণী তৈরি হয়েছে যারা ডাইভার্সিটি প্রোডাক্ট তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটিং করছে। এবং পাশাপাশি এখন যে ট্রেডিশনাল জুট মিলগুলো আছে তারাও কিন্তু সময়ের প্রয়োজনে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ডের কারণে এই ট্রেডিশনাল জুট গুডসগুলোর পাশাপাশি কিভাবে ডাইভার্সিটি প্রোডাক্ট তৈরি করা যায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কাজ করা এবং উদ্যোগ নেওয়াটা কিন্তু যাত্রাটা শুরু হচ্ছে। সুতরাং আমি মনে করি আমরা যদি ছালার বস্তা বা কাঁচা পাট বা ইয়ার্নটা রপ্তানির মধ্যে সীমাবদ্ধ থাকি, এবং যেখানে আমাদের এক্সপোর্ট ভলিউম হচ্ছে $1 বিলিয়ন মধ্যে ঘুরছে, আমরা যদি স্বপ্ন দেখি যে আমরা 5 থেকে 7
বিলিয়ন ডলারের দিকে আমাদের এই সেক্টরকে নিয়ে যাব, তাহলে ভ্যালু এডেড প্রোডাক্ট উৎপাদনের কোনো বিকল্প নেই। যেহেতু বিশ্ববাজারেও এই কদরটা বেড়েছে, এখন শুধুমাত্র প্যাকেজিং প্রোডাক্ট হিসেবে না, এখন হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্ট, ফ্লোর কাভারিং, লাইফস্টাইল প্রোডাক্ট, শপিং ব্যাগ, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করার সুযোগ আছে, সেই জায়গাতে আমাদেরই কাঁচা পাট, আমাদেরই ইয়ার্নি কিন্তু অন্যরা ভ্যালুয়েডেড প্রোডাক্ট উৎপাদন করে বিশ্ববাজারে সাপ্লাই চেনে সাপ্লাই দিচ্ছে। সুতরাং আমাদেরকে এখন খুব সুনির্দিষ্টভাবে চিন্তা করতে হবে বাংলাদেশে আমরাই কিভাবে সেইভাবে ভ্যালুয়েডেড প্রোডাক্টগুলো উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবো, তাহলে কিন্তু এই সেক্টর ঘুরে দাঁড়াবে। আপনার কাছে আসবো আমি। আপনার কথা সূত্র ধরেই জনাব শহীদুল ইসলাম হেলালের কাছে যেতে চাই যে পাটের এত সম্ভাবনা, এত পণ্য তৈরি করা যাচ্ছে পাট থেকে, কিন্তু তারপরেও পাট বাংলাদেশের রপ্তানি তালিকায় 1 নম্বরে নেই কেন? এটা মোহাম্মদ সাহেব একটা জায়গায় শুরু করছেন, যেটা হলো যে স্বাধীনতার পর আমরা যখন যুদ্ধগুলি পেয়েছি, ওই আমলে কিন্তু পাটের কোনো বিকল্প ছিল না। প্যাকেজিং ম্যাটেরিয়ালে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেভার্ড পণ্য ছিল হলো পাটের ব্যাগ। ওটাই কিন্তু আমাদের মেইন শক্তি ছিল। কিন্তু 1980s এর পরে যেটা হচ্ছে যে এটা কম্পিটিশন চলে এসছে পেপার, প্লাস্টিক, পলিথিন এগুলি, আর বাল্ক প্যাকেজিং যে 50 কেজি এন্ড অ্যাবাভ, যেটার জন্য পাট বেসিক্যালি বেশ ভালো ছিল, ওই হিউম্যান হ্যান্ডলিংটা বন্ধ হয়ে গেছে। লোকেরা এখন 25 কেজির বেশি মাথায় নিতে চায় না। এটা আইএলও কনভেনশনের নিয়ম অনুযায়ী 1995 এর পরে। তো যখনই প্যাকেজিংটা ছোট হয়ে গেছে, তখন কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্ট, দ্য প্যাকেজ সেলস নট দ্য প্রোডাক্ট। ওখানে প্যাকেজিং এর একদম পারফেক্ট সাইজ দরকার এবং কিছু চেঞ্জেস দরকার, প্রিন্টিং দরকার, ওটা যেন ভালো দেখা যায়, স্পেসিফিক আইটেম দরকার। একটা সময় ছিল যে আটা, ময়দা, আমরা সবাই কিন্তু ইভেন মোস্ট ডেভেলপ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমেরিকা আটা ময়দা চটের বস্তায় রাখতো। এখন কিন্তু চটের বস্তায় আটা ময়দা রাখে না, কারণ ওরা বলে যে জুট ব্যাচিং অয়েলের গন্ধ করে। এটা মানে পুরো ট্রান্সফরমেশন হয়ে গেছে দ্য প্যাকেজিং ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ছিলাম বিকজ দেয়ার আর other item that's competing against us. তা আমরা কিন্তু ওই চেঞ্জেসে যাই না। এই এখন সময় এসছে, যেটা মুন্না সাহেব বললো, যে এখন সময় এসছে আমাদের এই ছোট ছোট আকারে হলো চেঞ্জেসে যেতে। যে পলিথিন বন্ধ হোক, প্লাস্টিক বন্ধ হোক, এতে যে পাটের সুবিধা হবে, এটা কিন্তু খুব একটা আশাবাদী চিন্তা ভাবনা, এটা কিন্তু আবেগের চিন্তা। বাট আমাদের এমন জিনিস দিয়ে বের হতে হবে যেটা আমাদের পণ্যটাকে প্রমোট করবে। যেমন হোম ডেকোর বলছে, যে কথাগুলি বলা হচ্ছে, হোম ডেকোর, ইন্ডাস্ট্রিয়াল আইটেম। আমাদের এখন কিন্তু নতুন নতুন পণ্য তৈরি করতে হবে, নতুন জিনিস দিয়ে মার্কেটে নামতে হবে, কারণ পুরোনো জিনিস কিন্তু সবই অলমোস্ট আউট অফ মার্কেট হয়ে গেছে, যেটা ফেরত আসার একদম প্র্যাকটিক্যালি চান্সেস খুবই কম। সুতরাং এখন আমাদের সেক্টরটি এত বড়, 70টা জুট ছিল প্লাস এখন 200টা ইয়ার্ন মিল, এত বড় সেক্টর, যে এটাকে ফিট করার জন্য এই ছোট ছোট আমাদের মতো উদ্যোক্তারা, ইট উইল বি ভেরি টল টাস্ক। এই জন্য সরকারও নানান রকম হেল্প করছে, এন্ড দিন দিন কিন্তু বাড়ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের ফোকাসটা এখন চেঞ্জ হচ্ছে। এন্ড যেটা আগে কথা হলো যে লোকাল মার্কেট, একটা সময় ছিল পাটের প্রতি একটা অনীহা ছিল, দেশীয় পণ্যের প্রতি আমাদের কিন্তু ওই আগ্রহটা ছিল না। এখন কিন্তু ইয়াং জেনারেশনরা হোম ডেকোরে বাসার অনেক জিনিসপত্র কিন্তু পাটের তৈরি কিনে, পাটকে ফেভার করে। এটাও আমাদের কোনো না কোনো ভাবে হেল্প করে। আর একটা তো জিনিস আছে যে পরিবেশের দিকে দেখতে গেলে তো অবভিয়াসলি পাটের চাইতে আর ভালো বিকল্প কিন্তু পৃথিবীতে নেই। কটন বা কোনটাই কিন্তু পাটের সাথে কম্পিট করতে পারে না। এখন আমাদের জাস্ট এনাফ নেটওয়ার্ক হয় নাই, উই হ্যাভ নট কাম আপ উইথ দ্য চেঞ্জেস দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়ান্ট। আমরা এটা নিয়ে কথা বলছি, হোপফুলি একটা সময় হবে। এখন যেসব জুটমিলগুলি বন্ধ হয়ে গেছে, কনভেনশনাল জুটমিল, ছলার বস্তা, কার্পেট বেকিং ক্লথ, এগুলি বানানো, ওগুলো কিন্তু ফেরত আসার আমি কোনো রকম চান্স দেখি না। মানে আবেগের দিকে চিন্তা করলে হয়তো ফেরত আসবে। তো এই যে বিজেএমসি 26টা মিল বন্ধ হলো, খুব একটা অপ্রিয় ডিসিশন নিয়েছে সরকার, কিন্তু এই ডিসিশনটা আজকে না হোক কালকে না হোক নিতেই হতো। এখন যেহেতু আমরা করে গেছি, আমাদের মাচ স্মার্টার দেন হোয়াট উই ওয়্যার বিফোর।
জি, একটা ছোট বিরতির সময় হয়ে এলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, পাটকল বন্ধের প্রসঙ্গ। পাটকল বন্ধ রেখে পাটের পণ্য বহুমুখীকরণ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় কিনা, কি সম্ভাবনা আছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন বিএস সংলাপ। জনাব রাশেদুল করিম মুন্না, তাহলে পাট নিয়ে আমাদের আবেগ আছে, সত্য। জনাব শহীদুল ইসলাম হেলাল বলছেন যে আবেগ নয়, আসলে বাণিজ্যটা করতে হবে বাস্তবতার ভিত্তিতে। তাহলে আবেগ থেকে বাস্তবতা কতটুকু দূরে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাকে বলছেন? সরি, না, আমি বলছি জনাব রাশেদুল করিম মুন্নাকে। প্রশ্নটা কি আবার বলবেন? আমরা আসলে শুনতে পাচ্ছি না। জি, জনাব শহীদুল ইসলাম হেলাল বলছেন যে পাট নিয়ে আমাদের বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই পণ্যটির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে এবং অনেক চিন্তাভাবনা আবেগ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো যে পাট ঘিরে বাংলাদেশ যে পরিমাণ ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটি আবেগ থেকে যদি আলাদা করা হয় তাহলে আসলে বাস্তবতা কতটুকু, মানে নিরেট পাটের সম্ভাবনা কি আপনার চোখে? এটি কি আমি বলবো? না, এটি বলবেন রাশেদুল করিম মুন্না। ধন্যবাদ। না, আমি হেলাল ভাইকে এন্ডোর্স করে বলছি, উনি আবেগের কথা বলেছে। স্বাভাবিকভাবে যে কোনো ইন্ডাস্ট্রি আবেগ দিয়ে শুরু হবে, বাট আবেগ দিয়ে কন্টিনিউ করবে না। এটার সাথে আমি ওনার সাথে একমত পোষণ করছি। কিন্তু আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেটে আমরা গত বছরের যদি পিকচারটা দেখেন তাহলে 67% হচ্ছে আমরা ইয়ার্ন এক্সপোর্ট করেছি। আমাদের এই ইয়ার্ন নিয়ে টার্কি, সিরিয়া, ওরা পৃথিবীর সবচেয়ে ভালো মানের কার্পেট তৈরি করছে এবং সেই কার্পেটটা ওয়ার্ল্ড মার্কেটে সাপ্লাই করছে, যেখানে প্রতি টন আমরা ইয়ার্ন এক্সপোর্ট করে যেখানে পাচ্ছি $1500 থেকে $2000। এই কার্পেটটা তৈরি হতে যে এটা বিক্রি হচ্ছে $10 থেকে $15,000 পার টন, অর্থাৎ ভ্যালুয়েশনটা অলমোস্ট 5 থেকে 7 টাইমস হয়ে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আমি তো স্বপ্ন দেখতে চাই এই কার্পেটটা বাংলাদেশেই তৈরি হবে, মেড ইন বাংলাদেশ হবে। আমাদের হেরিটেজ আছে, আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাটটা আছে। এই ভালো মানের পাটটা দিয়ে আমরা বেসিক র মেটেরিয়াল সাপ্লাই কান্ট্রি হিসেবে কেন থাকবো? তো এই জায়গাতে হচ্ছে আমার চ্যালেঞ্জ যে আমরা আধুনিক প্রযুক্তির কথা ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে ওই ধরনের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে গেলে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে বা আমাদের যে উইকনেস গুলো আছে সেটা রিকভারি করার ক্ষেত্রে সরকার পলিসি সাপোর্ট গুলা কিভাবে দিলে নতুন এবং বড় উদ্যোক্তারা এগিয়ে আসবে এবং এই বিজনেসের জায়গাটাতে যে চ্যালেঞ্জ গুলো আছে সেটা অতিক্রম করে একটা জায়গাতে আমাদের সক্ষমতা বাড়ানোটা নিশ্চিত হবে। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই যে পাট কেন্দ্রিক যে শিল্পগুলো আছে এটা মূলত হচ্ছে শ্রম ঘন শিল্প। আমরা পাট মানে হচ্ছে ডাইভার্সিফিকেশন বলতে অনেক সময় চিন্তা করি শুধুমাত্র হ্যান্ডিক্রাফট, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এই কাঁচা পাট দিয়ে টেকনিক্যাল টেক্সটাইলের প্রোডাক্টগুলি হচ্ছে। আপনারা হয়তো জানেন টেসলা, বিএমডব্লিউ থেকে শুরু করে হুন্ডা, টয়োটা থেকে শুরু করে 10টা এই ওয়ার্ল্ড মার্কেটের ব্র্যান্ড হচ্ছে গাড়ি কোম্পানি যে ইন্টেরিয়র পার্ট গুলো হয় এটা হচ্ছে জুট ফাইবার এবং ন্যাচারাল অন্যান্য ফাইবার থেকে টেকনিক্যাল টেক্সটাইল, আমাদের ভাষা বলি টেকনিক্যাল টেক্সটাইলের প্রোডাক্টগুলি হচ্ছে। আমাদের সহজভাবে বোঝার জন্য গাড়ির ভিতরে যে মেটাল পার্টের বাইরে প্লাস্টিকের মতো যে পার্টটা আছে এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য এই কাজটা করা হয় এবং তারা তাদের মার্কেটিং চ্যানেলে গ্রিন প্রোডাক্ট হিসেবে মার্কেটিং করছে এবং 2018-তে প্রায় 1 লক্ষ টন পাট, ক্যানাফ এবং অন্যান্য ন্যাচারাল ফাইবার ব্যবহার হয়েছে। আমরা তো স্বপ্ন দেখতে চাই সেই কাজটা বাংলাদেশেই কখন হবে এবং এই যে টেকনিক্যাল টেক্সটাইল যেটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের, আমরা যেটা প্লাস্টিকের প্রোডাক্টগুলি বলছি, এটা স্ট্রেংথ ইনসাইডে যদি ব্যবহার করা হয় তাহলে 3 থেকে 4 টাইমস স্ট্রেংথ বেড়ে যাবে। আমরা যে ডোর আছে থেকে শুরু করে ফার্নিচার ইন্ডাস্ট্রি আছে সেখানে ব্যবহার করার সুযোগ আছে। আমাদের যে বোর্ড আছে, আমাদের এই টেকনিক্যাল টেক্সটাইলের অ্যাপ্লিকেশনে কিন্তু ইন্টারন্যাশনাল যে স্পিড বোর্ড বা যেই বোর্ডগুলো তৈরি করা হয়, জাহাজগুলো তৈরি করা হয় সেটা কিন্তু ব্যবহার হয়। আমি এত হাইটেকে যাচ্ছি না, আমি যেটা হেলাল ভাই এন্ডোর্স করে গেলেন যে আমাদের যে দৈনন্দিন প্রয়োজনের সাথে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করার সুযোগ আছে। আমরা কোভিডে দেখেছি যে অন্যান্য সেক্টরে আমাদের গ্রোথ নেগেটিভ হলেও পজিটিভ ছিল, যেখানে
পাটের আকাশচুম্বী দাম হয়ে গেছে, এবং সেই সাথে এক ধরনের আমি বলবো যে একটা দুষ্ট চক্র ঢুকে গেছে, পাটটাকে নিয়ে তারা ব্যবসা করছে, স্টক করে রাখছে। আমাদের স্বাভাবিক যে সাপ্লাই চেইনটা ছিল লোকাল, সেটাকে তারা বিনষ্ট করছে। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কোভিডে মানুষ আরো বেশি ঘরমুখী হচ্ছে, মানুষ হচ্ছে আরো বেশি ঘরে থাকার চিন্তা করছে, এবং সেখানে গ্রিন বা ন্যাচারাল বেসড প্রোডাক্টের ব্যাপারে ঝুঁকছে। আমি একটা রেফারেন্সে কথা বলছি, ইন্টারন্যাশনাল মার্কেটে যারা এক্সপার্ট হিসেবে কাজ করে যে 2022, 2023, 2024 ট্রেন্ডটা কি হবে, সেখানে কিন্তু তারা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছে যে ন্যাচারাল ফাইবার বেসড প্রোডাক্টের গ্রোথটা বাড়বে, এবং সেখানে সিনথেটিকের ব্যাপারে হয়তোবা 20 থেকে 30% কমবে। এই যে একটা বিশাল সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে, আমরা পাট মানে কিন্তু এখনো জেনারেল পারসেপশন হচ্ছে ছালার বস্তা। আমি এগ্রি করছি যে ছালার বস্তা দিয়ে এই সেক্টরের উন্নয়ন করা সম্ভব না। আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাঁচা পাট, আমাদের ইয়ার্ন থেকে যে হাই কোয়ালিটির বা হাই ভলিউমের যে প্রোডাক্টগুলি হয়, এবং যেটা কনজিউমার মার্কেট, এই মার্কেটের যে একটা চ্যালেঞ্জ আছে, সরকার আমাদেরকে যেটা করেছে গত 2.5 বছর, বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই যে পলিসি সাপোর্টটা কিছুটা এগিয়ে আসছে, যেখানে আমরা গত দিনগুলোতে কিন্তু পলিসি সাপোর্ট গুলা ছিল না। অফিসিয়ালি আমাদের অর্থমন্ত্রী সানসেট ইন্ডাস্ট্রি বলেছে। সুতরাং এই ক্ষেত্রে একটা নেতিবাচক একটা অবজারভেশন ছিল, যে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু জুট সেক্টরে সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, এবং নতুন উদ্যোক্তা আসার সুযোগটা সীমিত ছিল। জনাব রাশেদুল করিম মুন্না, আমি আপনার কাছে আবার আসবো আশা করছি। জনাব শহীদুল ইসলাম হিলাল, আপনি বলছেন যে এটি বাস্তবতা যে পাটকলগুলো কিছুদিন পরে হলেও বন্ধ করা লাগতো, কিন্তু যদি কাঁচামাল সরবরাহকারী থেকে তৈরি পণ্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে, তাহলে তো আরো নতুন করে কারখানা খুলতে হবে, কি বলেন? আমরা আসলে শুনতে পাচ্ছি না ঠিক। জি জনাব শহীদুল ইসলাম হিলাল। আমি বলছি, আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবারও প্রশ্ন করি যে আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি না। আমি যেটা করি যে মুন্না সাহেবের কথা, আসলে মুন্না সাহেবের কথাটাকে একটু টেনে কথা বলতে চাচ্ছি। বলুন। উনি যে স্বপ্নের কথা বলছেন, এই স্বপ্ন কিন্তু প্রত্যেকটা বাঙালি দেখতে চায় যে পাট আমাদের একটা গর্বের জায়গা, আমাদের সোনালী আঁশ, এটা নিয়ে আমাদের স্বাধীনতা হয়েছে, অনেক অনেক রকম গর্বের। কিন্তু আনফরচুনেটলি আজ পর্যন্ত যে পাটের উপরে যত রকম সিদ্ধান্ত হয়েছে মোটা দাগে সরকারি তরফ থেকে, দ্যাট ইজ অলওয়েজ বিন পলিটিক্যাল ডিসিশন, অর আবেগ দিয়ে ডিসিশনটা হয়েছে, ইমোশনাল, কমার্শিয়াল ডিসিশন হয় নাই। এখন আমাদের সময় আসছে পাটকে নিয়ে কমার্শিয়ালি চিন্তা করা, যে এটা বাণিজ্যিক ভাবে কিভাবে এটাকে সামনে নেওয়া যাবে। যে কিছু কিছু জিনিস মুন্না সাহেব বললো, আর আমরা জানি বাণিজ্যিক ভাবে নিতে হলে আমাদের এখনকার মার্কেটে থাকতে হবে। এখনকার মার্কেটে থাকতে হলে আপনার এখনকার পণ্য বানাতে হবে, যে পণ্যটা এখন আর চাউলের বস্তা যে আপনি বিদেশে পাটে বেচবেন, এটা কিন্তু স্বপ্ন দেখে লাভ নাই, বিকজ সাইলোতে চলে গেছে, বাল্ক প্যাকেজিং এ চলে গেছে, 1 টনের প্যাকেজিং এ চলে গেছে। আটা, ময়দা, চাল, পেঁয়াজ, ভুট্টা, গম, কফি, যেগুলি মেজর আইটেম ছিল, ওখান থেকে আমরা বের হয়ে গেছি। সুতরাং আমাদের নতুন নতুন পণ্য বানাতে হবে। এই যে গাড়ির পার্টস বলছে, ইন্ডাস্ট্রিয়াল পণ্য বলছে, এগুলি বানাতে হবে, কিন্তু বানাতে হলে ভেরি এফিশিয়েন্ট, অনেক স্মার্ট হবে। যখন পাট শিল্প হয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু 50 একর থেকে 150 একর জমি ছিল। যাতায়াতের অফার থাকাতে ওখানে লেবারের কলোনি ছিল, লেবার কলোনি থাকাতে ওখানে একটা ফুটবল মাঠ ছিল, বাচ্চারা থাকাতে ওখানে একটা স্কুল ছিল, আদমদির মতো জায়গায় আদমদি একটা শহর ছিল। এখনকার এই লাক্সারি করতে পারে না। এখন হলো যে আপনার সীমিত জায়গায় ম্যাক্সিমাম প্রোডাকশন করতে হবে। আমাদের ওই বের হয়ে যেতে হবে যে আমার পাটের ইন্ডাস্ট্রি করলেই আমার 100 একর জমি, আমার 1 একর করবো, বাকি 90 একর আরেকজনকে করো। এই চিন্তাধারা থেকে মডার্নাইজেশন করতে হবে। যে জনাব শহীদুল ইসলাম হিলাল, আমি খুবই দুঃখিত, আমরা একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আশা করি সবকিছু ঠিকঠাক করে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আবারও স্বাগত, আপনারা দেখছেন বীজ সংলাপ। জনাব শহীদুল ইসলাম হিলাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি? একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি,
এবার আপনার কাছে প্রশ্ন যে যদি বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাংলাদেশ কাঁচামাল উৎপাদনকারী দেশ থেকে তৈরি করা পণ্য রপ্তানির দেশে রূপান্তরিত হতে পারে, তাহলে তো যে পাটকলগুলো বন্ধ হচ্ছে, আপনি বলছেন এগুলো বাস্তবতা, সেখানে বরং আরো নতুন নতুন কারখানা খোলার দরকার হয়ে পড়তে পারে, তাই কি? জি, আমাদের যেটা করতে হবে এখন পুরনো ঘটনা সব ভুলে যে একদম রিস্টার্ট করতে হবে নতুন আঙ্গিকে। মুন্না সাহেব যেসব বলেছে এই কথাগুলি কিন্তু 5 বছর 10 বছর আগে কিন্তু বলা হয়নি। কারণ যে পাটের যে একটা ডাইভার্সিফিকেশন হতে পারে, পাটের কিন্তু আলটিমেট ডেস্টিনেশন হলো ডাইভার্সিফিকেশন। যে কোনো ইন্ডাস্ট্রি, আমরা যারা ইন্ডাস্ট্রি চালাই, আমার অন্য ইন্ডাস্ট্রি আছে, যদি আপনি 2-3-4 বছর যদি ইন্ডাস্ট্রিটা লস করতে থাকে, আপনার তো উপায় থাকবে না। তখন আপনার হয় বিএমআরই করতে হবে, না হয়তো নতুন পণ্য নিয়ে মার্কেটে আসতে হবে, না হয়তো বন্ধ করতে হবে। তো সরকার বন্ধ করেছে কারণ নতুন পণ্য নিয়ে আসতে পারি নাই আমরা, বিএমআরই করতে পারি নাই আমরা। সুতরাং এখন যখন শুরু করব তখন কিন্তু আমাদের মাথায় নিয়ত করেই আসতে হবে যে আগের যা আমাদের পাটের যে যখন করতাম ওটা বাদ দিয়ে নতুন ভাবে করতে হবে। আমি অস্ট্রেলিয়ান মার্কেটে 1983 থেকে ব্যবসা করছি। 83 থেকে 2000-এ এভরি ইয়ার আমি আমার বায়ারদের ওখানে গেছি, ওদের গোডাউনে তখন দেখতাম 83 থেকে 100% পাটের পণ্য। 90s এর দিকে আস্তে আস্তে 50% পাট পণ্য হয়ে গেছে। ওটা রিপ্লেস করছে পেপার দিয়ে, পলিপ্রোপাইলিন দিয়ে, পলিথিন দিয়ে, প্লাস্টিক দিয়ে। 2000 এর পরে নিয়ারলি জিরো। আমার এমনও কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে যে 100 বছরের বেশি পাট পণ্য ব্যবসা করছে, ও এখন জিরো ইউজ করছে। কারণ দে ওয়ার ইন প্যাকেজিং ম্যাটেরিয়াল বিজনেস এন্ড কার্পেট ব্যাকিং বিজনেস। তো এই ব্যবসা থেকে আমরা বের হয়ে গেছি, ওখানে ফেরত যাওয়া ইজ অলমোস্ট ইম্পসিবল। আর সবচেয়ে অসুবিধা হয়ে গেছে যে রিসেন্টলি যে 26টা মিল যে বিজেএমসি বন্ধ করেছে, বন্ধ করাটার পক্ষপাতে আমি পার্সোনালি, বাট বন্ধ করার প্রক্রিয়াটা কিন্তু ঠিক হয় নাই। কারণ আপনি একটা মিল বন্ধ করে ওটা যখন চালু করবেন, আপনার তো বায়ার দরকার হবে। আপনি বন্ধ করতে সময় বায়ারদেরকে তো নোটিশ দেন নাই, হঠাৎ করে বন্ধ করে বলেছেন যে মিল বন্ধ। বায়াররা তো এখন অস্থির হয়ে গেছে। আমার যে সবচেয়ে বড় বায়ার ছিল কার্পেট ব্যাকিং এর, একটি বায়ার হয়তো বেঁচে ছিল যে কার্পেট ব্যাকিং ক্লথ কিন্তু, ও এখন পাকিস্তান চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, জুলাই আগস্ট পর্যন্ত ও মাল বুক করে ফেলছে। আমরা যদি জুলাই আগস্টে কার্পেট ব্যাকিং মিল চালু করি, ও হি উইল নট কাম ব্যাক। কিন্তু ওকে যদি আমরা ঠিকভাবে বলতাম যে দেখো আমরা মিলটা বন্ধ করছি, 6 মাস তোমাকে আমরা চালিয়ে দিব, কিন্তু মালও ছিল, বিজেএমসি মিলে তো অনেক মাল পড়েছিল, মালও ছিল যে তোমাকে মাল দিব, তুমি ধৈর্য ধরো, উইল কাম ব্যাক, উইল জয়েন হ্যান্ডস টুগেদার এন্ড ওয়ার্ক টুগেদার। কিন্তু আমরা যেটা করেছি যে বায়ারদেরকে শত্রুপক্ষ মানে পার্টনার না ভেবে অন্যভাবে ট্রিট করেছে। তো আমি যে কারণে এই কথাগুলি বলছি যে আমাদের এখন কিন্তু পিওর কমার্শিয়ালি চিন্তা করতে হবে পুরো সেক্টরকে। এন্ড ডেফিনেটলি পার্ট আমাদের ইন্ডিয়া যখন পাচ্ছে, আমরা কেন পারবো না? ইট উইল কাম ব্যাক। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল ইসলাম হেলাল। জনাব রাশিদুল করিম মুন্না, আপনি বলছেন যে নীতি সহায়তা সরকারের দিক থেকে কিছু কিছু আপনারা পেয়েছেন, কিন্তু জনাব শহীদুল ইসলাম হেলালের কথা শুনে তো মনে হলো পরিকল্পনায় কিছুটা ঘাটতি রয়েছে, তাহলে এখন কি করা? আমি হেলাল সাহেবের সাথে পুরোপুরি একমত যে আমাদের এই সেক্টর এত পুরনো একটা সেক্টর, যেখানে হচ্ছে আমাদের একসময় হচ্ছে আমাদের এক্সপোর্টের একটা বড় অংশ হচ্ছে পাট কেন্দ্রিক ছিল, এখন সেকেন্ড লার্জেস্ট। বাট যেটা আমরা সহজেই কিন্তু 5 থেকে 7 বছরকে কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি যে আমরা এটাকে 5 থেকে 7 বিলিয়ন ডলারে নিয়ে যাব, তাহলে যেটা সত্যি সত্যি ভাবতে হবে, হেলাল সাহেব যেটা বললেন যে আমাদের আধুনিক প্রযুক্তির জুট মিল স্থাপনের বিষয়টাকে ভাবতে হবে। আমি সহজভাবে বোঝার জন্য বলছি, যেখানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার জন্য ভ্যারাইটি র মেটেরিয়ালস লাগবে, সেখানে ইন্ডিয়াতে প্রায় 5টা স্পেশালাইজড জুট মিল হয়েছে, যেখানে প্রায় 106 থেকে 7 রকম ফ্যাব্রিক তৈরি হচ্ছে, সেখানে ডাইং আছে আধুনিক প্রযুক্তির, সেখানে লেমিনেশন আছে এবং অ্যাক্সেসরিজ গুলো আছে। অর্থাৎ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে হচ্ছে। এই মেটেরিয়ালস গুলো নিয়ে এসএমইরা যারা কাজ করছে ইন্ডিয়াতে, তারা হচ্ছে সাপ্লাই চেইনে যুক্ত, এবং সেই সাথে নতুন যে চ্যালেঞ্জটা আসছে ওয়ার্ল্ড মার্কেটে, যে কমপ্লায়েন্স সার্টিফাইড ফ্যাক্টরি। আমরা শেষ করব। জি,
আমি এই জায়গাতে বলবো যে আমাদেরকে আসলে ছোট ছোট করে ভাবলে হবে না, আমাদেরকে একটা সমন্বিত ভাবে চিন্তা করতে হবে যে আমরা বর্তমানে কোথায় আছি, আমরা ওয়ার্ল্ড মার্কেটের যে ডিমান্ড গুলা যে সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরিতে আছে সেই প্রোডাক্টগুলি উৎপাদনের সক্ষমতার জন্য আমাদের কি ধরনের আধুনিক প্রযুক্তির মিল স্থাপন করতে হবে, মিল স্থাপন করার জন্য উদ্যোক্তারা কেন কিভাবে উৎসাহিত হবে, সেই জায়গাতে ট্যাক্স বেনিফিট থেকে শুরু করে ইনভেস্টমেন্টের জায়গাতে সরকার যে সহযোগিতা গুলা দিয়ে থাকে, সেই সাথে এক্সপোর্ট পলিসিতে কিভাবে এটাকে প্রায়োরিটি সেক্টর হিসেবে ঘোষণা করা যায় আগামী 7 থেকে 10 বছর, তাহলে দেখা যাবে যে মার্কেটের যে ডিমান্ডটাকে মাথায় রেখে আধুনিক প্রযুক্তির আধুনিক মিল স্থাপনের মাধ্যমে এই সেক্টর যে সম্ভাবনা আছে বিশ্ববাজারে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর যাত্রাটা বাড়বে এবং পরিধিটা বাড়বে, এবং সত্যিকার অর্থে আমরা একটা ভালো জায়গাতে যেতে পারবো। অনেক ধন্যবাদ। উদ্যোক্তা এবং উৎপাদনকারী সরকার সবাই মিলে আবারও পাটের সে আমাদের ভালোবাসার সোনালী আশের সুদিন ফিরিয়ে আনুক এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি বীজ সংলাপ। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।